দিদি, ও দিদি, আর একটা নৌকা বানিয়ে দাও না, ওগুলো খুব সুন্দর জলে ভাসছে। দাঁড়া, বানিয়ে দিচ্ছি। কি রে মা, কি করছিস তোরা? এই তো বাবা, নৌকা বানাচ্ছি। দেখো বাবা, বৃষ্টির জলে নৌকাগুলো কেমন ভেসে যাচ্ছে, একেবারে পালতোলা নৌকার মতো। তা সারাদিন কাগজ দিয়ে নৌকা বানালে হবে, পড়তে হবে না? সকালে উঠে পড়েছি বাবা, এখন খেয়ে পাঠশালায় যাব। বেশ বেশ মা, মন দিয়ে পড়াশোনা কর। তোরা মানুষের মতো মানুষ হলে আমার দুঃখ ঘুচবে। তা তোরা খেয়েছিস কিছু সকালে? না বাবা, এখনো কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। সে কি, তোদের এখনো কিছু খেতে দেয়নি? দাঁড়া, এক্ষুনি তোদের মাকে বলছি। গিন্নি, ও গিন্নি, এখানে দেখে যাও তো একবার। বলি কি হয়ে? আজকে সকালটা একদম অন্যরকম ছিল। আকাশটা ছিল মেঘে ঢাকা। রাজু ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি, আজ তো স্কুল ছুটি হবে নিশ্চয়। রাজু খুব খুশি হয়, কিন্তু তারপরই মনে পড়ে যায় আজকে তার প্রিয় বন্ধুদের সঙ্গে স্কুলে ছোট বাগান গড়ার প্রজেক্ট ছিল। ছুটি হলে তো ওটা হবে না। রাজু একটু মন খারাপ করে। রাজু, ওঠো, জল খাও, আজ বৃষ্টি হলেও স্কুল খুলবে, আর তোমার তো প্রজেক্টও আছে, ভুলে গেলে? রাজু ধীরে ধীরে উঠে পড়ে। মা ব্যাগ গুছিয়ে দেয় আর বলে, তোমার ছাতাটা সঙ্গে নিও, ওটাই তো তোমার নতুন বন্ধু। রাজু একটু অবাক হয়, নতুন বন্ধু মানে? ও ছাতাটা খুলে দেখে হঠাৎই ছাতাটা কথা বলে ওঠে, আরে রাজু, আমি ছাতা দাদা, তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাবো, আর আজকে একদম নতুন কিছু শিখাবো। তুমি কথা বলো? তুমি কি ম্যাজিক ছাতা? আমি জাদু ছাতা নই, তবে আমার সঙ্গে থাকলে বৃষ্টির দিনেও সব কাজ সম্ভব। চলো আজ একটা অভিযান করি। রাজু আর ছাতা দাদা রওনা দেয় স্কুলের পথে। রাস্তা ভিজে গেছে, গাছে বৃষ্টির ফোঁটা জমে আছে, পাখিরা গাছে লুকিয়ে আছে। রাজু আর ছাতা দাদা হাঁটতে হাঁটতে গান গাইতে থাকে। টিপ টিপ বৃষ্টি পড়ে, আমরা যাই স্কুলের পথে। দেখো রাজু, শুধু বৃষ্টি হলেই থেমে গেলে চলবে না, জীবন মানে সামনে এগিয়ে যাওয়া। ওরা হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা ছোট কুকুরছানা দেখে, কাঁপছে আর ভিজছে। ওই কুকুরটা তো ভিজে যাচ্ছে, আমরা কি কিছু করতে পারি? অবশ্যই, আমার মাথার নিচে ওকে কিছুক্ষণ রাখো। রাজু কুকুরছানাটাকে ছাতার নিচে নিয়ে আসে। কুকুরটা ধীরে ধীরে আরামে ঘুমিয়ে পড়ে। স্কুলে পৌঁছে রাজু দেখে অনেকেই আসেনি, কিন্তু যারা এসেছে তারা সবাই খুব উৎসাহে কাজ করছে। শিক্ষিকা দূর থেকে, রাজু, তোমার গাছ কোথায়? রাজু, এই তো ম্যাম, এই ছোট চারা গাছটা এনেছি। ন্যারেটর, রাজু তার চারা গাছটা মাটিতে বসিয়ে দেয়, আর ছাতা দাদা পাশে দাঁড়িয়ে মাটি গিয়ে ছায়া করে রাখে যাতে গাছটা ভিজে না যায় অতিরিক্ত। একটা গাছ মানেই ভবিষ্যতের ছায়া। তুমি আজকের দিনে খুব ভালো কাজ করেছো রাজু। বাড়ি ফেরার পথে একটি চমক। ন্যারেটর, স্কুল শেষ, রাজু আবার হাঁটতে থাকে বাড়ির দিকে, কিন্তু হঠাৎ বৃষ্টি একটু বেড়ে যায় আর একদম ঝড়ো হাওয়া শুরু হয়। রাজু চিৎকার করে, ছাতা দাদা, তুমি উড়ে যাচ্ছ না তো? ছাতা দাদা মজার গলায়, উড়ে যাব কেন? আমি তো তোমার বন্ধু, শক্ত করে ধরে রাখো আর দৌড় দাও। ন্যারেটর, রাজু দৌড় দেয় আর ছাতা দাদা তাকে আড়াল করে রাখে। এই দৌড় যেন ছিল বৃষ্টির বিরুদ্ধে এক রোমাঞ্চকর ছোট রেস। বাড়ি ফিরে মা ও রাজুর কথা। ন্যারেটর, রাজু ভিজে না গিয়েই ফিরে আসে। মা অবাক হয়ে দেখে জামা কাপড় একদম শুকনো। বাহ, আজ তো একেবারে সাহসী হয়ে এসেছো রাজু। রাজু হেসে, সব ছাতা দাদার কৃপা। মা কিছু না বুঝলেও হাসে। রাজু আর ছাতা দাদা জানে আজকের দিনটা ছিল বৃষ্টি, মাটি আর বন্ধুত্বর। বৃষ্টি মানেই ভয় নয়, বৃষ্টি মানে সাহস, বন্ধুত্ব আর নতুন কিছু শেখার সুযোগ। রাজু ও ছাতা দাদার গল্প এখানেই শেষ, কিন্তু প্রতিদিনের জীবনে এরকম ছোট ছোট গল্প হয়েই যায়, তোমার আমার মতো কারো না কারো জীবনে। নাগপুরে কিশোর নামে এক গরিব বরফের গোলা বিক্রেতা থাকত। কিশোর গলি গলি ঘুরে বরফের গোলা বিক্রি করত। তার পরিবারে ছিল তার স্ত্রী রমা আর 7 বছরের মেয়ে মধু।
কিশোর রোদ মাথার উপর উঠলেই গোলা বিক্রি করতে বেরিয়ে পড়ত। গোলা নাও গোলা, ঠান্ডা ঠান্ডা গোলা, খাও গোলা। এইভাবে সারাদিন রোদে ঘুরে ঘুরে সে বিক্রি করত। রাতে বাড়ি ফিরে গিয়ে যা রোজগার করত তা দিয়েই তার বাড়ির খরচ চলত। একদিন সে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিল, কিন্তু তবু তার মুখে দুঃখের ছায়া ছিল না। ততক্ষণই স্কুল ছুটি হয়ে গিয়েছিল। মধু স্কুল থেকে বাড়ি ফিরল। মা, বাবা এখনো আসেনি? না সোনা, বাবা এখনো আসেনি, আসবেই একটু পরেই। ততক্ষণে কিশোর এসে পৌঁছালো, কাঁধে ঠেলা গাড়ি, মুখে হাসি। বাবা, আগামীকাল আমাদের স্কুলে একটা ম্যাজিক শো আছে। তাই নাকি? দারুণ তো। আর টিকিট লাগবে 10 টাকা। রমা চিন্তিত হয়ে মুখে হাত রাখল। কিশোরও একটু থমকালো। বাবা, আমি যাব তাই না বাবা? হ্যাঁ সোনা, তুমি যাবে। কিশোর হালকা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি নিশ্চয়ই যাবে। সেই রাতে কিশোর স্ত্রীর সঙ্গে কথা বলছিল। আজ যা রোজগার হলো তাতে কোনো রকমে খাওয়া দাওয়াই হবে। ওর ম্যাজিক শোয়ে টিকিটের জন্য কোথার থেকে টাকা আসবে? শোনো, আমার শাড়ির আঁচলটায় একটু পুঁতি আর জরির কাজ আছে, সেটা যদি বিক্রি করি তাহলে কিছু টাকা আসতে পারে। না রমা, তোমার একটাই ভালো শাড়ি আছে, ওটা তুমি বিক্রি করবে না? পরের দিন সকালে কিশোর ফের রাস্তায় বেরিয়ে পড়ল। গলিতে গলিতে চিৎকার করে বলে চলল, ঠান্ডা ঠান্ডা গোলা, গোলা নাও গোলা। রোদে পুড়ে গিয়েছে মুখটা, তবুও থামছে না। এক বড়লোক বাবার সঙ্গে একটা মেয়ে এসে ঠেলাগাড়ির কাছে দাঁড়ালো। মেয়ে, আমাকে একটা গোলা দাও। দিচ্ছি মেয়ে। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি পেছনের দোকান থেকে টাকা ভাঙিয়ে আনছি। কিশোর একটা গোলাপ বানিয়ে দিল মেয়েটাকে। মেয়েটা সেটা খাচ্ছে, কিন্তু বাবা তখনও ফেরেনি। কিছুক্ষণ পর কিশোর বলল, মেয়ে, তোমার বাবা এলো না? না। অবশেষে স্পষ্ট হয়ে গেল তারা টাকা না দিয়েই চলে গিয়েছে। কিশোর মন খারাপ করে নিজের গাড়ি ঠেলতে ঠেলতে সামনে এগোতে লাগল। আচমকা তার চোখ পড়ল একটা পকেটমারি দৃশ্যের ওপর। এক লোক অন্য লোকের পকেট কেটে টাকা বের করে দিচ্ছে। কিশোর দৌড়ে গিয়ে চোরকে ধরে ফেলল। লোকজন জড়ো হয়ে গেল। পকেটমারকে পুলিশে ধরে। আমি যে কবে মরবো কে জানে, উপরওয়ালা যে আমাকে কবে নেবে। আরে মা, এরকম বলছো কেন? আমরা আছি তো, আমরা থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আরে বাবা, আমি যে তোদের দু ভাইকে এত কষ্ট দিচ্ছি, তোদের কি একটুও কষ্ট হয় না? কোথায় তুমি কষ্ট দিচ্ছ মা? ওই বিষ্ণুপুরের জায়গাটা তো দেখার জন্য তোর ছোটো ভাইকে ওখানে পাঠিয়েছি। তোর ছোটো ভাই তো কত কষ্টে আছে বল ওই জায়গাটার জন্য। কতদিন হয়ে গেল তোর ছোটো ভাইকে দেখি না, তোর ছোটো ভাইকে দেখার খুব ইচ্ছা করছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, অনেক দিন হয়ে গেছে ছোটো ভাইকে আমিও দেখি না। ছোটো ভাইকে দেখার খুব ইচ্ছা করছে আমারও। কি গো গিন্নি, মায়ের জন্য সকালের খাবারটা তো নিয়ে আসো, এত দেরি করলে চলবে না, তাড়াতাড়ি আসো। তো অনেকক্ষণ ধরেই বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না মায়ের কষ্ট হচ্ছে? তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো সকালের খাবারটা। মাকে একটু ভালোভাবে দেখাশোনা করো তো, আবার সকালে ওষুধটাও খাওয়াতে হবে। তাড়াতাড়ি একটু নিয়ে আসো। কবে যে আপদটা বিদায় হবে, কবে যে আপদটা বিদায় হবে, তবে শান্তি পাবো। সব সম্পত্তি আমার নামে লিখে দেবো, এই বুড়িটা মরেও না। আমাকে নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না বাবারা, বৌমা সব সামলে নেবে। তুই বৌমাকে অত বকাবকি করবি না, ঠিক আছে বাবু? আর তোর ছোটো ভাইকে আসার ব্যবস্থা কর, তোর ছোটো ভাইকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছে। আর তুই তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে কাজে চলে যা, তোর তো আবার কাজে দেরি হচ্ছে। বেশি দেরি করিস না, দেরি করলে আবার অসুবিধা আছে, তোর আবার জ্বর আসতে পারে। তাড়াতাড়ি খেয়ে কাজে চলে যা। ঠিক আছে গিন্নি, আমি এখন যাচ্ছি, তুমি মায়ের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি এখন কাজে গেলাম। আর হ্যাঁ, মাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর আসার সময় ভালোভাবে আসবে। গিন্নি, গিন্নি, তোমার ঝাড় দেওয়া হলে আমাকে খেতে দেবে কি? তুমি তো অনেকক্ষণ ধরে ঝাড় দিচ্ছ, এখনও কি তোমার ঝাড় দেওয়া হলো না?
দাঁড়াও, আমি যাচ্ছি, আর একটুখানি হলেই হয়ে যাবে, তুমি গিয়ে বসো। আর হ্যাঁ, আগের দিনের রাতে ভাত ছিল, ওটা জল দেওয়া আছে, ওটাই তোমাকে দিচ্ছি, দাঁড়াও একটু। হ্যাঁ তাই দাও, বড্ড খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে খালি পেটে আছি, তাড়াতাড়ি দাও একটু। এই নাও, খাবারটা খেয়ে নাও, তারপরেই মাঠে যাও, অনেক দেরি করে ফেলেছো আজকে তুমি, আর আমিও অনেক দেরি করে ফেলেছি ঝাড় দিতে, তাড়াতাড়ি খেয়ে মাঠে যাও। গিন্নি, অনেক দিনই হয়ে গেল পলাশপুরে আর যাওয়া হয় না, দাদা আর মাকে দেখার খুব ইচ্ছা করছে, তুমি কি পলাশপুরে যাবে? হ্যাঁ, অনেক দিনই তো হয়ে গেল, আবার মায়ের শরীর খারাপও করেছে, একা বৌদি কিভাবে সামলাবে সব কিছু। চলো একবার ওখান দিয়ে ঘুরেই আসি, তুমি গেলে আমাকে বলবে, আমারও খুব যাওয়ার ইচ্ছা পলাশপুরে, অনেক দিনই হয়ে গেছে যাইনি। তুমি কবে যাবে এটা আমাকে বলো। তাহলে গিন্নি চলো একদিন গিয়ে সকলকে চমকে দিই, তাহলে ওরা খুশি হবে আর আমরাও খুশি হব, আমরা অনেক দিন পলাশপুরে যাই না। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, চমকে দিলে ভালোই হবে। কিন্তু কবে যাবে সেসব কি ঠিক করেছো? আমারও তো যাওয়ার ইচ্ছা করে নাকি, ভাবছি সামনের সপ্তাহে যাব আর ওদের চমকে দেবো। চলো সামনের সপ্তাহে যাওয়ার ট্রাই করছি, তুমি রেডি হয়ে থাকবে, সব কিছু গুছিয়ে রাখবে, ঠিক আছে? বেশ, তবে তাই হোক। গিন্নি, আর খেতে পাচ্ছি না, চলো আমার খাওয়া শেষ, তাহলে আমি এখন মাঠের দিকে যাচ্ছি। হ্যাঁ বেশ, তাহলে যাও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আর সাবধানে আসবে, ঠিক আছে? যাও। পরে ধান কাটায় এই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ধান কেটেই বাড়ি ফিরবো। আরে দূরে ওটা সুকান্ত না, একটু সামনে গিয়ে দেখি তো। আরে শুভদীপ, তুই এখানে কি করছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হলো, এখানে তুই কি করছিস? আরে আমাদের পলাশপুরে তো জামা কাপড়ের ভালো দোকান নেই, তাই এখানে এলাম জামা কাপড় কিনতে, এখানে তো ভালো ভালো দোকান আছে। তা বল, কেমন চলছে, সব ঠিকঠাক তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। তা এখানে কাপড় কেমন রে, তুই আমাকে একটু বল না। হ্যাঁ, এখানকার জামা প্যান্ট বেশ ভালো, তুই এখান দিয়ে কিনতে পারিস জামা প্যান্ট। আর হ্যাঁ শুভজিৎ, আমাদের বাড়ির খবর কী রে, সব ঠিকঠাক আছে তো আমাদের বাড়ির খবর? তোমাদের বাড়ির খবর ভালো না গো সুকান্তদা। কেন রে শুভজিৎ, কী হয়েছেটা কি, আমাকে একটু বলতে খুলে। আপাতত কিছু হয়নি, কিন্তু হতে আর কতক্ষণ, তোমাদের বাড়ি খুব অসুবিধা হচ্ছে, এটা তোমাকে কি কেউ জানায়নি? কি হয়েছে আমাকে একটু খুলে বল না, মায়ের কিছু হয়েছে নাকি? তুই কি কিছু বলতে পারছিস না, আমাকে একটু বল না খুলে, আমিও শুনি কি হয়েছে আমাদের বাড়িতে, আমার খুব ইচ্ছা করছে শোনার, তাড়াতাড়ি আমাকে একটু বল না খুলে। হ্যাঁ গো সুকান্তদা, তোমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, আগের দিন বিছানা থেকে উঠতে পারছিল না, এটা কি কেউ তোমাকে বলিনি নাকি? আজকে ঠিকঠাক আছে তো শুভজিৎ? হ্যাঁ গো সুকান্তদা, আজকে তোমার কিছু সবজি টবজি কেনার জন্য, বাড়িতে সব সবজি শেষ হয়ে গেছে, কিছু তো খেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা বুঝেছি, ঠিক আছে দীপক, আমি এখন আসছি। হ্যাঁ উকিল দাদা, যাও, ভালোভাবে যাবে, সাবধানে যাবে। আরে গিন্নি, ও গিন্নি, একটু বাইরে বেরিয়ে এসো একবার। কী গো বলো, আর আসতে তোমার এত দেরি হলো কেন? কি বলবো গিন্নি, এবারে ফসলটা একটু বেশি হয়েছে, তাই জন্য আসতে দেরি হলো। ঠিক আছে, আমি বরং গামছাটা এনে দিচ্ছি, তুমি বরং স্নান করে নাও। ঠিক আছে, তুমি ঘর থেকে গামছাটা আনো, আমি স্নান করে আসছি। তাড়াতাড়ি স্নান করে এসো, একসাথে খেতে বসবো, অনেক খিদে পেয়েছে আমার। ঠিক আছে গিন্নি, আমি তাড়াতাড়ি আসছি। মা, ও মা, তাড়াতাড়ি ওঠো। ও মা, মা তাড়াতাড়ি ওঠো না, কি হয়েছে মা, সাড়া দাও না। কি হয়েছে সকাল সকাল গিন্নি এত চিল্লাচ্ছ, একটু ঘুমাতেও পারবো না তোমার জন্য শান্তিতে, মাকে ভালোভাবে ডাকলেই তো মা উঠে যায়। দেখো না, মাকে কখন থেকে ডাকছি, মা তাও উঠছেই না কিছু মতেই। সে কি গো, মা কেন সাড়া দিচ্ছে না? তুমি একবার দেখো না ডেকে, মায়ের কিছু আবার হয়ে যায়নি তো? না না, মায়ের কিছুই হতে পারে না। মা, ও মা, মা তোমার কি হয়েছে, মা ওঠো গো একটু, ও তাড়াতাড়ি ওঠো, তুমি শুনতে পাচ্ছ সকাল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ওঠো না মা, মা সাড়া দাও না। কি হলো গো, মা উঠছে না কেন, মায়ের আবার কিছু হয়ে যায়নি তো? আমার সর্বনাশ হয়ে গেল, মায়ের কি হলো ওটা? ও মা, মা ওঠো না, আমার সর্বনাশ হয়ে গেল, মা মনে হচ্ছে আর পৃথিবীতে নেই গিন্নি, এটা আমার কি হলো? সে কি গো, তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই দেখেছি, মা আর এই পৃথিবীতে নেই, মায়ের আর নিঃশ্বাস চলছে না, এবার আমার কি হবে? গিন্নি তুমি কি করবে এবার? যা বাবা, এতদিনে আপদটা বিদায় হয়েছে, এটাই তো আমি চাইছিলাম, এবার শুধু নিজের নামে গোটা সম্পত্তিটা করার প্ল্যান, তাহলেই আমার কাজ শেষ, তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। গিন্নি তাহলে ছোটো ভাইদের তো খবর পাঠাতে হবে। হ্যাঁ গো, খবর তো দিতেই হবে, আমার খুব কষ্ট হচ্ছে, মা এরমভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তুমি বরং একবার শুভজিৎকে বলে ওই বাড়িতে খবর দিয়ে আসো। ঠিক আছে গিন্নি, আমি শুভজিৎদের বাড়িতে গেলাম। দাদা, দাদা তুমি বাড়িতে থাকলেও একবার বাইরে বেরিয়ে আসো।
একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। শুভজিৎ, কি হলো? তুই আমাদের বাড়িতে এত সকাল সকাল, কি গুরুত্বপূর্ণ কথা? কালকে সকালেই তো তুই আমাদের গ্রামে এসে নতুন জামা প্যান্ট কিনে নিয়ে গেলি, আবার কি হলো? এখন আবার কি গুরুত্বপূর্ণ কথা আমাকে একটু বল। আরে দাদা, অনেক সর্বনাশ